যেহেতু আমেরিকা শেখ হাসিনার সাথে আছে বা ট্রাম্প শেখ হাসিনার সাথে আছে, তার মানে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করার একটা বড় সুযোগ আছে। ইউনূস সরাসরি বলেছিলেন যে দেখেন, এই ট্রাম্প প্রশাসনে ভারতীয় বংশোদ্ভূত 7 জন বড় বড় পদের লোক আছে। হ্যাঁ, তারা চাইলে বিরক্ত তো চাইলে আমাকে করলে করতেও পারে। আবার ইউনূস বলেছিলেন যে আমরাও চেষ্টা করব সম্পর্কটাকে ভালো করার জন্য। ইউনূস সরল স্বীকারোক্তি দিয়ে দিয়েছেন যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার সম্পর্ক আসলে খুব একটা ভালো না। আওয়ামী লীগ কিন্তু এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম যে গরম করে ফেলছে ট্রাম্পের শপথ উপলক্ষে, এখানে আওয়ামী লীগের জন্য কিন্তু দুইটা আসলেই আলোচনার ইস্যু আছে। বাইডেন প্রশাসন থেকে পুরনো লোকদেরকে ছাঁটাই করা, প্রফেসর ইউনূসের সরল স্বীকারোক্তি, হ্যাঁ ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের একটু সম্পর্ক তো খারাপই আছে, আবার সেখানে 7 জন ভারতীয় বংশোদ্ভূত কাজ করছে, আবার যেহেতু ভারত চায় ইউনূস সরে গিয়ে শেখ হাসিনা ক্ষমতায় ফিরুক, সবকিছু মিলে আওয়ামী লীগ তো একটা মনস্তাত্ত্বিক ভাবে আসলে ভালো জায়গায় আছে। আসসালামু আলাইকুম, সঙ্গে আছি খান নাজম ই এলাহি। 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর 20শে জানুয়ারির দিকে তারা তাকিয়েছিল ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন এবং ট্রাম্প হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবেন। আর হাসিনা তার একটি ফোন কলে তিনি বলেছিলেন যে তোমরা ট্রাম্পের অর্থাৎ মার্কিন নির্বাচনের দিকে চোখ রাখো, কে আসছে, যদি ট্রাম্প ক্ষমতায় আসে তাহলে আমাদের জন্য সুবিধা হতে পারে। ট্রাম্প শপথ নিয়েছেন, আসলে আওয়ামী লীগের জন্য কি সুবিধা আছে? আমরা সেই সব বিষয় নিয়ে কথা বলবো। সঙ্গে আছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম। আকরাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো বলছিলেন। 5ই আগস্টের পর আসলেই বাংলাদেশের সবচেয়ে আলোচিত ছিল আমেরিকার নির্বাচন, এবং নির্বাচনের পরে সবচেয়ে আকাঙ্ক্ষিত যে ডেট সেটা ছিল 20 জানুয়ারি 2025, কারণ সেদিন শপথ নেয়ার কথা। এটা অবশ্য চিরাচরিত, আমেরিকার নির্বাচনগুলো ফিক্সড করা থাকে 20শে জানুয়ারি, তারা সবসময় শপথ নিয়ে থাকে। যদি কোনো কারণে 20শে জানুয়ারি রবিবার পরে, সেই ক্ষেত্রে তারা পরের দিন সেটা নিয়ে থাকে, কিন্তু এবার যেহেতু হয়নি তার মানে তারিখ ফিক্সড। আকরাম, ট্রাম্প তো শপথ নিলেন, তো সেক্ষেত্রে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন, যারা ফেসবুকে সরব আছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব আছেন, তারা কিন্তু ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন এবং কিছু একটা হতে যাচ্ছে এমন একটি আভাস তারা দিচ্ছেন। আসলে কি ঘটতে যাচ্ছে? সোজা বাংলায় বলতে গেলে আসলে দেখেন, আমেরিকার নির্বাচনে কারা ক্ষমতায় এলো বা কারা গেল, এটা নিয়ে বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্রের খুব একটা চিন্তারও কারণ নাই, খুব একটা আনন্দিত হবারও কারণ নাই। কারণ আমেরিকার পররাষ্ট্র নীতি কোনো একক দেশের জন্য, বিশেষ করে সেটা যদি হয় যে দক্ষিণ এশিয়ার কোনো ক্ষুদ্র রাষ্ট্র, তার জন্য কোনো পরিবর্তন আসে না। যেহেতু এরকম কিছু হয় না, সেহেতু ট্রাম্প শপথ নেয়ার পরেও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে খুব যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, সেটার আসলে কতটা ফিডব্যাক পাওয়া যাবে সেটা মনে হচ্ছে না যে খুব একটা ফিডব্যাক আসবে। আমরা শুনেছি যে হাসিনার একটি ফোন কলে তিনি বলেছেন, সত্যবান মিথ্যা সেটা ভিন্ন বিষয়, যে তোমরা আমেরিকান নির্বাচনের দিকে চোখ রাখো, দেখি ট্রাম্প ক্ষমতায় আসে কিনা, কিছু একটা হয় কিনা। আসলে ট্রাম্প ক্ষমতায় এলে হাসিনাকে আবার বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখা যাবে, এরকম কোনো সম্ভাবনা আসলে আছে কিনা? দেখেন, ট্রাম্পের নির্বাচনের আগে বাংলাদেশের প্রসঙ্গটা ট্রাম্প তার টুইটে তুলে এনেছিলেন। সেটা কে ছিল? যে বাংলাদেশে 5ই আগস্টের পরে হিন্দু নির্যাতন হচ্ছে, সেটা ট্রাম্প টুইট করেছিল। সেটা কখন করেছিল? যখন সামনে তার নির্বাচন ছিল, এবং সেটার বিশ্লেষণ কিন্তু অনেক বিশেষজ্ঞরাই করেছেন। সেটার মূল যে পয়েন্টটাতে এসে, যে বিন্দুতে এসে সবাই এক হয়েছিলেন, জাতীয় এবং আন্তর্জাতিক মানের বা যারা রাজনীতি বিশ্লেষক, তারা বলেছিলেন যে ট্রাম্প এটা এক ধরনের ভোটের স্ট্যান্ডবাজি করেছে। কারণ ভারতীয় বংশোদ্ভূত অনেক ভোটার রয়েছে যারা আমেরিকাতে এখন ভোটার। সেই সময় নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর সরকার থেকে সেই সময় হয়তো কোনো রকম পুশ করা হয়েছিল যে বাংলাদেশে এই ঘটনাটা ঘটছে, তো আপনি একটু ব্যাপারটাকে টোকা দেন, দিলে হবে কি যে আমাদের যে মাইনরিটি ভোটটা রয়েছে সেটা হয়তো আপনার বাক্সে গিয়ে পড়তে পারে। এটা ছিল ভোটের একটা স্ট্যান্ডবাজি। এরপরে দেখেন, এই যে মাস 2-1 বিগত হয়ে গেল, এর মধ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া নিয়ে খুব একটা আলোচনা কিন্তু
করেনি। এবং এখন যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে দেখেন, এই যে গত সোমবারে কি হলো, 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প শপথ নিলেন। ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রথা ভাঙার জন্য খুবই পরিচিত, বিখ্যাত। আমেরিকার ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান যখন শপথ নেয় তখন কিন্তু বাইরের দেশের কাউকে অতিথি করা হয় না। এইবারই প্রথম কিন্তু অতিথি করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় সিগন্যাল যেটা আমাদের এই দক্ষিণ এশিয়ায়, সেটা হচ্ছে শি জিনপিং কিন্তু দাওয়াত পেয়েছেন এবং তিনি সেখানে সশরীরে হাজির হয়েছেন। কিন্তু শপথের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কিন্তু যুক্তরাষ্ট্রে গিয়েছিল এবং অনেকেই বলেছিল যে নরেন্দ্র মোদী ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যাবে, সেটা কনফার্ম করার জন্য সে গিয়েছে। কিন্তু আলটিমেটলি পরে যেটা প্রমাণ হয় বা প্রকাশিত হয় সেটা হচ্ছে নরেন্দ্র মোদী দাওয়াতই আসলে পায়নি, উল্টো চীন দাওয়াত পেয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্পকে বলা হয় আনপ্রেডিক্টেবল, অর্থাৎ তাকে আপনি প্রেডিক্ট করতে পারবেন না, সে যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। ট্রাম্প রেসলার, বক্সার, বিজনেসম্যান, পলিটিশিয়ান, সে কখন যে আসলে কি করে এটা বোঝা আসলে মুশকিল। এবং আমরা যদি দেখি যে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তিনি 20টি ফাইলে সই করেছেন প্রথম দিন। এর মধ্যে আপনি দেখেন প্রথম যেটা আমাদের দক্ষিণ এশিয়া সহ বাংলাদেশ, ভারত সবাইকে যে নাড়া দিয়েছে, যেটা জন্মসূত্রে আমেরিকান নাগরিক হওয়া বন্ধ করে দিয়েছে। যে সুবিধাটা পৃথিবীতে সবচেয়ে বেশি নিয়েছে হচ্ছে ভারতীয়রা, এটা কিন্তু ট্রাম্প বন্ধ করে দিয়েছে। এটা একটা সিগন্যাল এবং আমাদের দেশের কিছু মানুষও সেটা করেছে। এরপরে দেখেন আপনি কি করেছে ট্রাম্প, হু থেকে অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমেরিকাকে সরিয়ে নিয়েছে। এখানে আমাদের মতো দেশগুলোর জন্য এটা একটা সিগন্যাল, ক্ষতির মুখে পড়বে অর্থনৈতিকভাবে। এই সংক্রান্ত কিছু ফাইলে ট্রাম্প সই করেছে, এটা কিন্তু আমাদের জন্য একটা সিগন্যাল। এখন ব্যাপারটা হচ্ছে সম্প্রতি এই ট্রাম্পের শপথ উপলক্ষে আওয়ামী লীগের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তিনি একটা আন্তর্জাতিক গণমাধ্যমে ইন্টারভিউ দিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে ট্রাম্পের শপথের পর আপনার দলের নেতাকর্মীদেরকে দেখা যাচ্ছে বেশ উচ্ছ্বসিত, তাহলে এটাকে আপনি বা আওয়ামী লীগ আসলে কিভাবে মূল্যায়ন করছে। মোহাম্মদ আরাফাতের যে বক্তব্য সেটা ছিল যে বাইডেন প্রশাসন শেখ হাসিনার পতনের জন্য কোনো না কোনো ভাবে কিন্তু ভূমিকা রেখেছে। এখন ট্রাম্পের প্রশাসন সেই ধরনের ভূমিকা রাখবে না, যেটা আওয়ামী লীগ তাদের জন্য ইতিবাচক হিসেবে দেখছে। এটা ছিল তার বক্তব্যের মূল অংশটা। ট্রাম্পের শপথের এক সপ্তাহ আগে আবার একটা ঘটনা ঘটেছে, যেটাকে আওয়ামী লীগ আবার তাদের পক্ষে ইতিবাচক হিসেবে দেখছে। এখন আমেরিকার প্রশাসনে কি ঘটবে না ঘটবে সেটা নিয়ে যদি আওয়ামী লীগ চিন্তা করে, তাহলে আওয়ামী লীগের এই চিন্তার আসলে যে পরিধি, এটার যে ব্যাপ্তি বা এটার যে কি, আমি আসলে আমার মাথায় ধরে না। এটাকে আপনি অনেক সময় এভাবে বলা যায় যে এটা একটা মূর্খতা বলবো নাকি এটাতে আসলে অতি উৎসাহী মানুষের কিছু আসলে অতি উৎসাহী কথাবার্তা বা কাজ কারবার, সেটাও হলেও হতে পারে। এখন ব্যাপারটা দেখেন, আমেরিকার যে বাইডেন প্রশাসন থেকে 3 জনকে বহিষ্কার করা হয়েছে, অর্থাৎ পদ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে। তার মধ্যে একজন ছিল মার্শা বার্নিকাট। এই মার্শা বার্নিকাট হচ্ছে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে গেছে, অর্থাৎ এটা 15-16 সালের দিকে। সে সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এবং সেই সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিল হিলারি ক্লিন্টন। আর এই হিলারি ক্লিন্টনের সঙ্গে সম্পর্ক বর্তমান বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে হচ্ছে আবার হিলারি ক্লিন্টনের ফ্যামিলির একটা সুসম্পর্ক। 2015-16 সালের দিকে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের বাসায় গিয়েছিলেন তৎকালীন যিনি রাষ্ট্রদূত ছিলেন আমেরিকার বাংলাদেশের, এই মার্শা বার্নিকাট মোহাম্মদপুরে তার বাসায় গিয়েছিল। সেই সময় ছাত্রলীগ তার গাড়িতে হামলা করেছিল। হ্যাঁ, তো সেই সময় একটা তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। সেই তদন্তে ছাত্রলীগের তৎকালীন কিছু নেতাকর্মীর নামও কিন্তু উঠে এসেছিল। তো সেই সময় আওয়ামী লীগ মনে করে যে এই যে শুরুটা হলো এবং এইটার মধ্যে ঘি ঢেলেছিল প্রফেসর মোহাম্মদ ইউনূস, এবং তার আগে কিন্তু হিলারি ক্লিন্টন যখন হচ্ছে আমেরিকা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করে তখন কিন্তু ইউনূস ফান্ডিংও করেছিল। সবকিছু মিলে ট্রাম্প শপথ নেওয়ার ঠিক আগেই
এই যে মার্শিয়া বার্নিকাট সহ আরো দুজনকে যে বাইডেন প্রশাসন থেকে যে অব্যাহতি দেওয়া হলো, আওয়ামী লীগ কোনো না কোনোভাবে মনে করছে যে এই মার্শিয়া বার্নিকাট আওয়ামী লীগকে সরানোর পেছনে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। সেই সময় যেহেতু হিলারি ক্লিন্টন ছিল এবং প্রফেসর ইউনূস মিলে কাজটা করেছে, এখন আবার বাংলাদেশে প্রফেসর ইউনূস হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায়, তাহলে এই মার্শিয়া বার্নিকাটকে অব্যাহতি দেওয়া মানে হচ্ছে ট্রাম্প ইউনূসকে একটা সিগন্যাল দিয়েছে, পক্ষান্তরে আওয়ামী লীগ একটা ইতিবাচক সিগন্যাল পেয়েছে। এখন এটা আসলে কতটুকু যৌক্তিক, নাকি এটাকে কাকতালীয় ঘটনা, নাকি এটা আসলে ট্রাম্প প্রশাসনের মগজে মস্তিষ্কে কোনোভাবে আছে, সেটা এখন আসলে বলা খুবই কঠিন। তবে এই ঘটনাটা ঘটেছে যেটা আওয়ামী লীগ তাদের পক্ষে নেওয়ার ট্রাই করছে। আওয়ামী লীগ আরো কিছু বিষয় ইতিবাচক হিসাবে দেখতে পারে। আপনি দেখেন যে বিগত নির্বাচনগুলোতে, বিশেষ করে আমাদের শেষ যে নির্বাচন হলো, সেখানে কিন্তু আমেরিকা বিভিন্ন বিষয়ে তারা নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করেছে এবং বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার তারা কিন্তু অনেক তাগিদ দিয়েছে। এবং এটিও কিন্তু সত্য যে বাইডেন প্রশাসনের সঙ্গে তখনকার যে বাংলাদেশ ছিল, তখনকার যে সরকার ছিল, তারা অনেক বেশি সহযোগিতার ভাবে আগায়নি। আপনি এই বিষয়টাও দেখতে পারেন। এটা সত্যি যে শেখ হাসিনা কিন্তু একাধিকবার তার বক্তব্যে বলেছে যে আমেরিকা আমাকে ক্ষমতাচ্যুত করতে চায়, আমেরিকা আমাদের সেন্ট মার্টিনকে চায় এবং আমরা আমেরিকা যাব না, এরকম কিন্তু একটা অনেক কথাই হয়েছে। তো সেই সময় আপনি দেখেন যে এই যে বাইডেন প্রশাসনের সঙ্গে কিন্তু আওয়ামী লীগের দ্বন্দ্বটা সবচেয়ে বেশি ছিল। তো এখন যেহেতু বাইডেন প্রশাসনের ক্ষমতা শেষ হয়ে গেছে, ট্রাম্প ক্ষমতায় নিয়েছে, এখন তারা মনে করছে, আওয়ামী লীগ মনে করছে যে বাইডেন প্রশাসন যেভাবে আওয়ামী লীগকে পার্সোনালি বিরক্ত করত, সেই বিরক্তটা এখন আর করবে না। যেটা বলছিলাম যে আওয়ামী লীগের সঙ্গে বাইডেন প্রশাসনের সম্পর্কটা তো একেবারে বৈরী ছিল। এখন আওয়ামী লীগ মনে করছে যে এই যে বাইডেন প্রশাসনের যে পতন হলো বা বিদায় হলো, ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এলো এবং নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত ভালো বন্ধুত্ব, সেই দিক বিবেচনা করে এবং মার্শিয়া বার্নিকাটকে আসলে অব্যাহতি দেওয়া, সবকিছু মিলে আওয়ামী লীগ মনে করছে যে এটা তাদের জন্য ইতিবাচক। তবে আমার কাছে যেটা মনে হয় এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা যেটা মনে করেন যে আমেরিকা নির্বাচনটা হচ্ছে বাংলাদেশে সরাসরি কোনো ফিজিক্যাল ভূমিকা না রাখলেও মনস্তাত্ত্বিক একটা ভূমিকা তারা রাখে বাংলাদেশের রাজনীতিতে, আমাদের দেশের নেতাকর্মীরা সেটা রাখে। আপনি দেখেন কোনো কারণে যদি একটা সিগন্যাল আসে যে আওয়ামী লীগের সঙ্গে বা শেখ হাসিনার সঙ্গে ট্রাম্প প্রশাসনের কোনো একটা সুসম্পর্ক আছে, সেটা যদি আসলে আওয়ামী লীগ কোনো না কোনো ভাবে প্রমাণ করতে পারে বাংলাদেশের রাজনীতিতে, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বড় একটা রোল প্লে করতে পারে। এটা হচ্ছে মনস্তাত্ত্বিক ভাবে, কারণ হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ মনে করতে পারে যে যেহেতু আমেরিকা শেখ হাসিনার সাথে আছে বা ট্রাম্প শেখ হাসিনার সাথে আছে, তার মানে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করার একটা বড় সুযোগ আছে। এবং আপনি দেখেন যে কয়েকদিন আগে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সাক্ষাৎকার দিয়েছে, সেটা হচ্ছে নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবিরকে। নুরুল কবির একজন বিজ্ঞ সাংবাদিক, তিনি অনেক কিছু আদায় করার চেষ্টা করেছেন। নুরুল কবির ইউনূসকে প্রশ্ন করেছিলেন যে আপনার তো বাইডেন প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক, এখন তো তাহলে ট্রাম্প চলে আসছে, তো আপনার জন্য কোনো অসুবিধা হবে কিনা। তো তখন ইউনূস সরাসরি বলেছিলেন যে দেখেন, এই ট্রাম্প প্রশাসনে ভারতীয় বংশোদ্ভূত 7 জন বড় বড় পদের লোক আছে। হ্যাঁ, তারা চাইলে বিরক্ত তো চাইলে আমাকে করতেও পারে। এখন আবার ইউনূস বলেছিলেন যে আমরাও চেষ্টা করব সম্পর্কটাকে ভালো করার জন্য। তাহলে এইটা ধরে নেওয়া যায় একদিক দিয়ে কিন্তু ইউনূস সরল স্বীকারোক্তি দিয়ে দিয়েছেন যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার সম্পর্ক আসলে খুব একটা ভালো না। এখন দেখেন আওয়ামী লীগ কিন্তু এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম যে গরম করে ফেলছে ট্রাম্পের শপথ উপলক্ষে, এখানে আওয়ামী লীগের জন্য কিন্তু দুইটা আসলেই আলোচনার ইস্যু আছে। একটা হচ্ছে যে বাইডেন প্রশাসন থেকে পুরনো লোকদেরকে ছাঁটাই করা, প্রফেসর ইউনূসের সরল স্বীকারোক্তি, হ্যাঁ ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের একটু সম্পর্ক তো খারাপই আছে, আবার সেখানে 7 জন ভারতীয় বংশোদ্ভূত কাজ করছে, আবার যেহেতু ভারত চায় ইউনূস সরে গিয়ে শেখ হাসিনা ক্ষমতায় ফিরুক, সবকিছু মিলে আওয়ামী লীগ তো একটা মনস্তাত্ত্বিক ভাবে আসলে
ভালো জায়গায় আছে, কিন্তু বাস্তবতা আসলে কতটুকু গিয়ে দাঁড়াবে সেটা তো পরের ব্যাপার আর কি, সেটা পরে বোঝা যাবে কেমন হবে। আকরাম, আসলে মার্কিন পররাষ্ট্র নীতি বলেন বা ভারতের পররাষ্ট্র নীতি বলেন, মনে হয় না যে আসলে খুব বেশি পরিবর্তন হবে বা তারা কোনো বিশেষ দল বা ব্যক্তিকে নিয়ে অনেক বেশি চিন্তা করবে। এমন হতে পারে মার্কিন প্রশাসন বাংলাদেশ থেকে তাদের যদি কোনো সুবিধা নিতে হয়, সেটা যে সরকার থাকবে তাদের সঙ্গে নেগোশিয়েট করে সেই সুবিধাগুলো নেবে, বা ভারতেরও ব্যাপারটা তাই। বিশেষ দল বা বিশেষ ব্যক্তি ক্ষমতায় থাকলে ভারতের অনেক বেশি লাভ হবে এমনটা না। যে দল বা ব্যক্তি ক্ষমতায় থাকবে সেই দলের সঙ্গে সম্পর্ক করে ভারত কিন্তু তার সুবিধাগুলো নিতে পারে। আপনি একদম ঠিক বলেছেন। এটা সবাই জানে যে আমেরিকা বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ায় কোনো একক রাষ্ট্রের জন্য খুব একটা পররাষ্ট্রনীতি তারা করে না। তারা হচ্ছে দক্ষিণ এশীয় বিষয়ক একটা পররাষ্ট্রনীতি তারা করে। এর মধ্যে চীন, ভারত, পাকিস্তান সহ অন্যান্য রাষ্ট্রগুলো কিন্তু অন্তর্ভুক্ত। এখন দেখেন এখানে দুইটা ব্যাপার হচ্ছে আলোচ্য। একটা হচ্ছে যে ট্রাম্প শপথ নিল, তার এত ঘনিষ্ঠ বন্ধু নরেন্দ্র মোদি তাকে ইনভাইটই করলো না, অথচ তার বন্ধুর যে চিরশত্রু চীন, সেই চীন থেকে শি জিনপিংকে তারা দাওয়াত করলো এবং সে সেই জায়গায় অতিথি হিসেবে অংশগ্রহণও করলো। তাহলে ট্রাম্পের সঙ্গে যে মোদির ব্যক্তিগত সম্পর্কটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে সেটাও এখন নতুন করে কিন্তু আলোচনার একটা জন্ম দিবে, বিশেষ করে এই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে। শুধু চীন নয়, আরো কয়েকটি দেশের সরকার প্রধান সম্ভবত সেটা গিয়েছে, কিন্তু আমি আমাদের এই দক্ষিণ এশিয়ার কথা বলছি, সেখানে তো অনেকেই গিয়েছে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে কেউ তো দাওয়াত পায়নি। এইটা হচ্ছে একটা ইস্যু যে প্রফেসর ইউনুসকে তো দাওয়াত করা হয়নি। একই সঙ্গে ভারতীয় মিডিয়া কিছু প্রপাগান্ডা ছড়াচ্ছে, সেটা হচ্ছে যে যেই দিন ডোনাল্ড ট্রাম্প শপথ নিল সেই দিনই প্রফেসর ইউনুস সুইজারল্যান্ডে চলে গেল, তাহলে কি ইউনুস কি আর ফিরবে না? ইউনুস কি পালালেন? এটা ভারতীয় মিডিয়ার এগুলো যে নকরামি আর কি, এগুলো তো চলেই আসছে। কিন্তু এইটা তারা একবারও স্বীকার করছে না যে চীনের প্রধানমন্ত্রীকে দাওয়াত দিল, কিন্তু তার পেয়ারে দোস্ত পেয়ারে নরেন্দ্র মোদীকে ইনভাইট করলো না। এটা ভারতের জন্য একটা অশনি সংকেত বলতে। এইটাই হচ্ছে এখন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই ব্যাপারটাই হচ্ছে সবচেয়ে আলোচিত বিষয়, এবং এইটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে এটাই হচ্ছে মূল আলোচনার ব্যাপার। যদি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে নরেন্দ্র মোদী ভালো কিছু আদায় করতে না পারে, চীন যদি সেই জায়গাটায় ঢুকে যায়, সেই ক্ষেত্রে মোদীর নিজের তো অস্তিত্ব নিয়ে টান দিবে, সে আবার কখন কাকে ক্ষমতায় বসাবে, কোন চিন্তা করবে ভাই কে জানে। আমেরিকার পররাষ্ট্রনীতি হচ্ছে যে কোনো স্থিতিশীল দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখা, এবং তারা চায় যে একটা দেশ যখন স্থিতিশীল থাকবে তখন তারা সেখান থেকে ভালো সুবিধা আদায় করবে। বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে তাড়াতাড়ি, এইটার জন্য তারা অবশ্যই চাইবে, এবং বাংলাদেশের মানুষের জন্য একটা নির্বাচন অতীব জরুরি। কারণ হচ্ছে আপনি দেখেছেন যে দেশের দিন দিন কোন ধরনের আসলে ঘটনাগুলো ঘটছে, কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি, এবং মানুষের আসলে নাভিশ্বাস উঠে যাচ্ছে। এই সব কিছু মিলে গণতন্ত্র ফিরে আসাটা খুব দরকার। অর্থাৎ আমরা স্থিতিশীল বাংলাদেশের জন্য একটি গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার, সেটি আমাদের অনেক বেশি প্রয়োজন। আকরাম, তাহলে এই যে হাসিনা বা আওয়ামী লীগ অপেক্ষায় আছে ট্রাম্প কিছু করে দিবে, বা ফেসবুকে টুইটারে তাদের যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসটা তারা কতক্ষণ ধরে রাখতে পারবে এটি কিন্তু আসলে সময় বলে দিবে। সেটাই, এটা হচ্ছে পাগলের সুখ মনে মনে, বাকিটা পরে দেখা যাবে। আপনি আমাদের সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। দর্শক, ট্রাম্প ক্ষমতায় এসেছেন, আসলে হাসিনাকে কি বাংলাদেশে নিয়ে আসবেন, বা আওয়ামী লীগের এই উচ্ছ্বাস কি থাকবে, এটি আমাদের দেখতে হবে, সময়ের অপেক্ষা করতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।